ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রিয় পরিবারকে নিয়ে সুন্দর কিছু মুহূর্ত। এই পবিত্র দিনটি প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনে নতুন এক অনুভূতি, নতুন এক সূচনা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ঈদ মোবারক। এই প্রথম নিজের দেশ ছেড়ে প্রবাসে ঈদ করছি। কেমন কাটলো আমাদের ঈদের দিন, কত টাকা সালামি পেলাম, আর দিনটি কিভাবে কাটালাম, সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমাকে আজকে দেখছেন, সবার সুস্বাস্থ্য কামনায় ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আপনাদের ঈদ কেমন কেটেছে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি অনেক খুশি হব। সেই সাথে আমার ঈদের ব্লগ দেখার জন্য যারা ভিডিওটিতে ক্লিক করেছেন, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। আর সেই সাথে বলে নিচ্ছি, ইদানিং একটু ব্যস্ততার কারণে আপনাদের অনেকের কমেন্টের রিপ্লাই দিতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকগুলো কমেন্ট জমা হয়ে আছে, ইনশাল্লাহ সেই কমেন্টগুলো রিপ্লাই দিব। তার পাশাপাশি যদি নতুন কমেন্ট আসে সেইগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভিডিওটা চাঁদ রাত থেকে শুরু করেছি। গিয়েছিলাম মার্কেটে, আয়েশা মনির জন্য 2টা ড্রেস কিনেছি। বলতে পারেন এগুলো হচ্ছে আয়েশা মনির নতুন ঈদের ড্রেস। বিদেশে এসে দেশ থেকে যে ড্রেসগুলো কিনেছিলাম সে তো একটা পরে চলে এসেছে, আর একটা সুতি জামা। মনে হচ্ছিল যে না, মেয়ের জন্য কিছু জামা কেনা দরকার। ম্যাক্সে চলে গিয়েছিলাম। সাদা জামাটার দাম পড়েছে 5.5 দিনারের উপরে। আর সাথে যে একটা পিঙ্ক কালার সাদার মধ্যে, সেটা নিয়ে আসবে, না কিনে আসবে না। মার্কেটে গেলে পিঙ্ক কালার হলেই হলো, মানে এটা পছন্দ হোক বা না হোক, সে পিঙ্ক কালার জামা দেখলে সে কিনবেই। এই যে জামাটা রাখলাম, এটাই হচ্ছে আয়েশা মনির ঈদের মেন ড্রেস। আর এটার দামই পড়েছে 5.5 দিনারের উপরে। আর ওই জামাটার দাম পড়েছে 4.5 দিনার। কুয়েতে কিন্তু 1 দিনার সমান 400 টাকার মতো। মানে হচ্ছে আমরা বাংলাদেশে যেটাকে 1 টাকা বলি, কুয়েতে এটাকে দিনার বলে। কুয়েতের 1 দিনার বাংলাদেশের সমান 400 টাকা। তার পাশাপাশি কিছু বাটিও কিনে এনেছিলাম, কারণ ঈদের দিন যে সেমাই রান্না করে কোথায় সেমাইগুলো বেড়ে রাখবো সেই বাটিটুকু নিয়ে ছোট ছোট কয়েকটা বাটি কিনেছিলাম। মনে হচ্ছিল বড় কয়েকটা বাটির প্রয়োজন। কাছের যে বাটিগুলো দেখলেন সেগুলো কিনেছিলাম। এক একটার দাম পড়েছে 200 টাকা করে। আমার কাছে মনে হচ্ছিল কাচের বাটিগুলোর অনেক সস্তায় কিনেছি। নতুন সংসার তো কোনো কিছুই নেই, এটা থাকলে ওটা থাকে না। আর দেশে তো আমার সাজানো গোছানো সংসার ফেলে এসেছি, কোনো কিছুরই অভাব ছিল না। আর বিশ্বাস করেন, এখানের মার্কেটগুলোতে গেলে শুধু কিনতে ইচ্ছে করে, এত এত জিনিসপত্র। বাসার চারদিকে শুধু মার্কেট, মেন রোডের পাশেই হচ্ছে বাসা। নেস্টো হাইপার, তারপর লুলু হাইপার। বিদেশের মার্কেটগুলোর নাম হচ্ছে এরকম। লুলু হাইপার তো বড় মার্কেট, আশেপাশেই আছে, যখন ইচ্ছে তখনই যাওয়া যায়। যাই হোক, আমি কিন্তু ঈদের দিনের রান্না বান্না আগের দিন রাত্রেবেলায় শুরু করে দিয়েছি। আজকে 3 পদের সেমাই রান্না করছি। দেশে থাকলেও দেখা যায় 3-4 পদের সেমাই রান্না করি। আর এখন তো সবাই একসাথে আছি। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার মেজো ছেলেটার নবাবী সেমাই অনেক বেশি পছন্দের, সবার জন্য এই সেমাইটা রান্না করলাম। আর আমার হাজবেন্ডের জন্য জর্দা সেমাই রান্না করব। 2টা সেমাই তো শুকনা শুকনা, সেই জন্য আমি পাকিস্তানি লম্বা সেমাইটা রেখেছি। একটু দুধ দুধ করে, একটু ঘন দুধের মধ্যে ওই সেমাইটা রান্না করলেও খেতে ভালো লাগে। রান্না শেষ করার পর আমি সরাসরি একদম বাটির মধ্যে সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে, যাতে পরের দিন ঠান্ডা খাওয়া যায়। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করা যায় না, সবকিছু একসাথে ঝামেলার মনে হয়। আর এখন তো অন্য দেশে আছি, সবকিছু এলোমেলো। বললেই দেশের মতো সবকিছু করতে পারি না, রান্নাঘরে গেলেও এলোমেলো লাগে। এই দেশের রান্নাঘরটা আমার একটু ভালো লাগে না। রান্না করতে গেলে আমার নিজের রান্নাঘরটার কথা অনেক বেশি মনে পড়ে। সেমাইটা বেড়ে নেওয়ার পর উপর দিয়ে সুন্দর করে বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তার পাশাপাশি লম্বা সেমাইটাও বাটিতে বেড়ে নিচ্ছি।
ঈদ আসলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে সেমাই রান্না করা। দেশে থাকতে দেখা যেত চটপটিও রান্না করতাম। এবারও প্ল্যান ছিল হয়তো চটপটি রান্না করব, আর ঝামেলার কারণে করা হয়নি, পরে এক সময় করে নেব। আর গরুর মাংস রান্না করব, এটা দুপুরবেলা আমি রান্না করে ফেলবো। এখন শুধু সেমাইগুলো রান্না করে রেখে দিচ্ছি। এই 3টা সেমাই রান্না করতে আমার এত বেশি কষ্ট হয়েছে বিশ্বাস করেন, কারণ আমি একদম দাঁড়ানোর উপরে রান্না করেছি। সিজারের পর না দাঁড়িয়ে কাজ করতে পারি না বসে কাজ করতে পারি, মেরুদণ্ড, কোমর, পিঠ সবকিছুর মধ্যে ব্যথা চালু হয়ে যায়। সিজারের পর মনে হয় জীবনটা অর্ধেকই নষ্ট হয়ে গেছে, মানে মেরুদণ্ডহীন জীবনের মতো। এত বেশি খারাপ লাগে। যাদের সিজার হয়েছে তারা এই কষ্টগুলো আসলে বুঝতে পারবে। সেমাই রান্না করার পর কাজ থাকে মেহেদি পরানো, কারণ ঈদ আসলে হাতে মেহেদি না পরলে মনে হয় যে ঈদ কমপ্লিট হয় না। আমি চেয়েছিলাম নিজের হাতেও মেহেদি পরার, আমি যে বসে মেহেদি দিব সেই শক্তিটুকু পাইনি। মেয়েকে যতটুকু পেরেছি, মানে কোনো রকম একটা মেহেদির ছোঁয়া দিয়েছি। আগে যখন ঈদ আসতো সবাই আমার কাছে আসতো মেহেদি দেওয়ার জন্য, এখন না দিতে দিতে নিজে মেহেদি দেওয়া ভুলে গেছি। যতটুকু পেরেছি আয়েশার হাতে মেহেদি দিয়ে দিয়েছি। বাংলাদেশে যে কয়টা রোজা করেছি দেখা যেত 12টা একটা সময় শুয়ে যেতাম, 2-3 ঘন্টা পর উঠে আমি হয়তো ভাত রান্না করতাম, তারপর খাবার দিতাম। এখানে একদমই এই জিনিসটা হয় না। আপনাদের ভাই আসতে আসতে দেখা যায় দোকান থেকে 1টা-1:30টা বেজে যায়, আবার গরম ভাত রান্না করি। ঘুমাতে ঘুমাতে আমরা একদম সেহরির পর ঘুমিয়েছি। আর বাংলাদেশ থেকে কিন্তু কুয়েত 3 ঘন্টা পিছিয়ে। ওই যে প্রতিদিন সেহরির পর ঘুমিয়েছি, ঈদের রাত্রেও কিন্তু সেম, একদমই ঘুমাতে পারিনি। আমি আবার 5টার সময় উঠে গেছি, উঠে ওদেরকে পাঞ্জাবি রেডি করে দিছি। ওরা নিজেই গরম পানি করেছে। 4 জন গোসল করে এসেছে আর একে একে রেডি হয়ে যাচ্ছে। এখানের নামাজ 6টা থেকে শুরু হয়। বাংলাদেশে কিন্তু 6টা, 7টা, 8টা, 9টার সময় নামাজ হয়, দাপে দাপে হয়, ভেঙে ভেঙে। আর এখানে সব মসজিদে একসাথে জামাত শুরু হয় 6টার দিকে। তো ওরা 5টা, 5:30টার দিকে বাসা থেকে বের হয়ে যাচ্ছে মসজিদের উদ্দেশ্যে। আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল, এই মসজিদে মহিলারা সহ নামাজ পড়তে পারে। আমি আসলে মসজিদে গিয়ে কোনোদিন নামাজ পড়িনি। আমার খুব ইচ্ছে ছিল যে মসজিদে গিয়ে সবাই মিলে নামাজ পড়ব, কিন্তু আয়েশা মনি যে বাসায় ঘুমাচ্ছে, ওকে যে তুলে নিয়ে যাব, ওখানে গেলেও দেখা যাবে ও ডিস্টার্ব করবে, ঘুমাতে পারিনি। আবার ওকে যে বাসায় একা রেখে যাব সেটাও সম্ভব না, সেই জন্য আমার আর যাওয়া হয়নি। যখনই মনে হয় নিজের দেশ থেকে দূরে আছি, একদিন আগে ঈদ করতেছি, তখন অনেক বেশি খারাপ লাগে। নিজের মনকে সান্ত্বনা দিই যে না, দূরে থাকলে কি হবে, আমার বাংলাদেশে যেদিন ঈদ হবে সেদিনই আমার ঈদ। জানালাটা খুলে পরিবেশটা একটু দেখছিলাম। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, এই যে দেখুন রাস্তাঘাটে পানি কিন্তু জমে আছে। আর এই যে প্রবাসীরা যারা আছে, বিভিন্ন দেশের মানুষরা এখানে থাকে, সবাই কিন্তু মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য। যুদ্ধ হওয়াতে বেশিরভাগ প্রবাসীরাই দেশে যেতে পারেনি, ওরা এখানেই ঈদ করেছে। আর খেয়াল করে দেখলাম যে মহিলারাও নামাজ পড়তে যাচ্ছে, এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। তারপর ওরা যখন বাসায় ফিরেছে একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা 2টা বেজে যায়। মানে ঈদের দিনটা একদম ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি। আর ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আমি গরুর মাংস বসিয়েছি, পোলাও রান্না করেছি, ভাত রান্না করেছি। রান্নার পাশাপাশি যতটুকু পেরেছি ঘরগুলো গুছিয়েছি। আসলে ঈদের দিন তো, কিন্তু দিন তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিয়েছি। শুধু মনকে বুঝ দিয়েছি যে আজকে আমাদের ঈদের দিন না, বাংলাদেশ যখন ঈদ হবে সেটাই হচ্ছে আমাদের ঈদের দিন। তারপরে খাবার খেতে খেতে আমাদের আসরের আজান দিয়ে দেয়। আর বাচ্চাদের মন, বাচ্চাদের তো আসলে কোনো কথা বুঝিয়ে পারা যায় না। বলেছি যে আমরা আগামীকালকে বাইরে যাব, আজকে যেহেতু প্রায় বিকাল গড়িয়ে এসেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর কোথাও যাব না। কিন্তু ওরা খুব মন খারাপ করছিল বাইরে যাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছি বাইরে যাওয়ার জন্য। বাইরে গিয়ে একটু ঘুরে আসলে ভালো লাগবে বা ঈদের দিন মনে হবে। বাচ্চা হওয়ার পর নিজেকে রেডি করতে ভুলেই যায়। বাচ্চাদের রেডি করতে করতেই দেখা যায় সব সময় শেষ হয়ে যায়। নিজের প্রতি যে একটু খেয়াল রাখবো, নিজেকে একটু ভালোভাবে রেডি করব, সেটা আর হয় না। আর এটাই হচ্ছে আয়েশা মনির ঈদের ফাইনাল লুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর লাগছে। আপনারাও মাশাআল্লাহ বলবেন, আর অবশ্যই আমার পরিবারের জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমরা কিন্তু এখন ঈদের সালামির জন্য রেডি হচ্ছি, আমরা সালামি নেব। আগে থেকেই বলে রেখেছি বেশি করে সালামি দিবে। এবার ঈদে আমরা একসাথে আছি, বেশি করে সালামি না দিলে কিন্তু আমরা নিব না। তো আয়েশা মনি আর আমি একসাথেই সালাম করে নিচ্ছি, আর সালামির জন্য কিন্তু হাত পেতে দিয়েছি। বারবার বলছিল যে পায়ে ধরে সালাম করার কোনো দরকার নেই, এমনিতেই তোমাদের সালামি দিব। ঈদের দিন আসলে ছোটবেলা থেকে যেটা করে এসেছি, সবাইকে পায়ে ধরে সালাম করে তারপর সালামি নিয়েছি। তো এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি, পায়ে ধরেই সালাম করলাম আর সালামি নিলাম। আমার ছেলেরা কিন্তু নামাজ পড়ে এসে সালামি পেয়ে গেছে, আমাকে দিয়েছিল কিন্তু আমি নেইনি। না, একবারে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমার কাছ থেকে সালামি নেব, সেই জন্য আমাদের সালামিটা বাকি ছিল। আমি কিন্তু 20 টাকা পেয়েছি আর আয়েশা মনি 10 টাকা পেয়েছে। মানে কুয়েতের 1 টাকা বলেছি না, 400 টাকা। তো 20 টাকা হলে কিন্তু মাশাল্লাহ এবারের সালামি কিন্তু ভালোই পেয়েছি।
সালামি না পেলে মনে হয় যে ঈদ পরিপূর্ণ হয় না। ছোটবেলা যখন ঈদ করতাম অনেক বেশি খুশি থাকতাম সালামির জন্য। গোসল করে বের হয়ে যেতাম কে কখন সালামি দিবে। একটা ব্যাগ হাতে নিয়ে ২, ৪, ৳৫, ৳১০, ৳২০ যতই পেতাম অনেক বেশি খুশি হতাম। তারপরেই তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হতে, হতে প্রায় ৬টা বেজে গিয়েছিল। আর নতুন শহর সবকিছুই ভালো লাগে। গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো যখন দেখি চোখ জুড়িয়ে যায়। গাছপালা, তারপর কুয়েতিদের যে বাড়িগুলো, আশেপাশের যে পরিবেশগুলো সেগুলো শুধু তাকিয়েই দেখি। খুব ইচ্ছে ছিল এই শহরটাকে কাছে থেকে দেখার। দেখছি এটাই একটা শান্তি। আর আমার ছেলে-মেয়ে তো অনেক বেশি খুশি। ওদের বাবা ড্রাইভ করে, ওরা পিছনে বসে থাকে। আমার পুরো পরিবার একটা গাড়ির ভিতরে বসে আছে। এটা কিছুটা স্বপ্নের মতো। অনেক, অনেক ভালো লাগে। আয়েশা মনিকে জানালার পাশে দাঁড় করিয়ে দিয়েছি। সে শুধু বাইরের পরিবেশটাই দেখছে। সত্যি গরমও ছিল না, ঠান্ডাও ছিল না। খুব সুন্দর একটা বাতাস ছিল। আমরা আজকে যাচ্ছি সালমিয়া সাগরের পাড়ে। এই জায়গার পরিবেশটা নাকি অনেক বেশি সুন্দর। আপনাদের ভাইয়া বলতেছে এত তাড়াহুড়োর মধ্যে আর কোথায় নিয়ে যাব, চলো সাগরের পাড় ঘুরে আসি। যদিও আমাদের এখানে আর কোনোদিন যাওয়া হয়নি, এই প্রথম যাচ্ছি। আপনাদের ভাইয়ার মাঝে মধ্যে দেখতাম ওখানে বসে ছবি তুলে বা ভিডিও আছে, মাছ ধরতে যেত। আজকে প্রথম সশরীরে যাচ্ছি। বাসা থেকে অনেক দূর, তারপরে সময় লাগেনি, মাত্র ২০ মিনিটের মতো সময় লেগেছে। তারপর আমরা পৌঁছে গেছি। আসলে রাস্তাঘাটে তো তেমন কোনো জ্যাম নেই, গাড়ি দেখা যায় একসাথে করে টান দেয়। জ্যামের কারণে কিন্তু সময়টা বেশি লাগে। রাস্তা একদম ফাঁকা ছিল, জ্যাম পড়েই না। কুয়েত কিন্তু খুবই ছোট একটা দেশ। আর অনেক আপুদের হাজবেন্ডরা কিন্তু কুয়েতে থাকেন। আমার ভিডিওগুলো কিন্তু তারা খুব মনোযোগ সহকারে দেখেন। আসলে মনোযোগ সহকারে দেখারই কথা, নিজের স্বামী কোথায় থাকে, কোন দেশে থাকে। এই জিনিসটা দেখলেও কিন্তু মনের ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে, যেটা আমি অন্যের ভিডিও দেখলে অনুভব করতাম। আপনারা যে প্রশ্নটা ইদানিং আমাকে বেশি করছেন সেটা হচ্ছে, আপু তুমি কি আর দেশে আসবে না? অবশ্যই আমি দেশে আসব, কারণ এটা আমার জন্মস্থান, সেখানে আমার বাড়ি, সেখানে আমার আত্মীয় স্বজন সবাই আছে। এখন আপাতত এসেছি, এই দেশেই থাকবো। আর কুয়েতের অবস্থা খুবই খারাপ। গত রাত্রেও ঘুমাতে পারিনি। রাতের বেলা ৩বার ৪বার করে সাইরেনের শব্দ বেজেছে। একবার যখন সাইরেনগুলো বাজে ৫বার ৬বার করে বাজতেই থাকে। একদমই ঘুম হয় না, অনেক টেনশন লাগে। যতটুক জেনেছি কাতার, তারপর বাহরাইন, এই দেশগুলোতে নাকি লকডাউন দিয়ে দিয়েছে। কুয়েতের অবস্থা যদি আরো বেশি খারাপ হয় তাহলে লকডাউন দিয়ে দিবে। আর বিভিন্ন দেশে কিন্তু ওই যে মোবাইলের মাধ্যমে সতর্ক সংকেত দেয় যাতে খালি জায়গায় না থাকে, বাসার ভিতরে থাকার জন্য অ্যালার্ট দেয়। দোয়া করবেন সবাই আমাদের জন্য এবং সকল প্রবাসীদের জন্য যারা দেশ থেকে অনেক দূরে আছেন, এই যুদ্ধের ময়দানে আছেন। সবাইকে যাতে আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন এবং নিজের দেশে নিজের আত্মীয় স্বজনের কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেন। প্রবাসীরা কিন্তু সব সময় আতঙ্কের মধ্যে থাকেন, কখন কি হয় না হয়। অনেকে কিন্তু আছেন যখন সাইরেনগুলো বাজে দূরে গিয়ে ভিডিওগুলো করেন, সেটা করা ঠিক না। বাসার ভিতরে যতটুকু সেফ থাকা যায়। আমরা যখন বাসার ভিতরে থেকেই শব্দগুলো শুনি তখনই কিন্তু অনেক ভয় লাগে বা খারাপ লাগে। তারপর আমরা কিন্তু চলে এসেছি সাগরের পাড়ে। এসে ওদেরকে একটু উপরে বসিয়ে দিলাম। আর পানিগুলো দেখে আমার কক্সবাজারের কথা মনে হচ্ছিল। আর এখানের যে টাওয়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু আমরা টিভির মধ্যে দেখেছি। কুয়েতে কিন্তু মানে বড় বড় জায়গাগুলোর মধ্যে এই টাওয়ারগুলো সব সময় দেখায়। বিভিন্ন দেশের মানুষ এখানে সবাই একটু কাজের ছুটি পেয়ে নিজের পরিবারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে বা চীনা পরিচিত বন্ধু বান্ধবের সাথে দেখা করতে এসেছে বা সুন্দর একটা সময় কাটাতে এসেছে, যেমন আমরা এসেছি। পানির কাছে আসলে, সাগরের পাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর আমার ছেলেরা তো পারছে না যে পানিতে নেমে যেতে, তো যতটুক পারছে বালুর মধ্যে গিয়ে হেঁটে এসেছে। সাগরের পাড় এসেছে ঠিকই, একটা জিনিস খুব মিস করেছি, যেমন আমাদের বাংলাদেশের সাগরের পাড় বা যেখানেই ঘুরতে যায় বুট, বাদাম বা আইসক্রিম বা যে কোনো জিনিস কিন্তু নিয়ে আসে হকাররা, যে এটা নেন সেটা নেন। কিন্তু এই জায়গায় একদমই এই জিনিসটা নেই, কোনো রকম হকার নেই, কোনো খাবার নেই। আর পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যদি বাদাম খেতাম তাহলে দেখা যেত বাদামের খোসা ফেলতাম, অপরিষ্কার হয়ে যেত। আসলে বিদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি মেনটেন করে। তারপর আমরা ঘোরাঘুরি করে বাসায় ফিরে এসেছিলাম। ঘুরতে যাওয়ার আগে যে কয়টা ছবি তুলেছিলাম সেগুলো একটু শেয়ার করছি, ঈদের দিনের ছবি। আর আমরা ঘোরাঘুরি করে বাইরে খাওয়া দাওয়ার কথা ছিল, আমরা বাইরে খাওয়া দাওয়া করিনি, বাসায় ফিরে এসেছি। বাসায় ফিরে চিকেনের অর্ডার দিয়েছে, চিকেন নিয়ে আমরা বাসায় এসে খাওয়া দাওয়া করেছি। বাইরে গিয়ে বসে যে খাওয়া দাওয়া করব সেই ইচ্ছে হচ্ছিল না, মানে মাথা ব্যথা করছিল বা ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য বাসার ভিতরেই খাওয়া দাওয়া শেষ করেছি। আর এই হলো আমাদের আজকে সারাদিনের ঈদের আনন্দ। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের জন্য তাহলে এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।